লাভ নেভার ফেলস, যার অর্থ হচ্ছে ভালোবাসা কখনো হার মানায় না। একটা ফুল ডেমন যখন নিজের জীবন ফিরে পায় তখন সে একজন ইমোর্টাল সম্রাটের সাথে কাল্টিভেশন করতে শুরু করে। তবে সেই ফুল ডেমনটা অনেক বেশি বোকা ছিল। সে সেই সম্রাটকে বিয়ের জন্য প্রপোজ করে, আর সে সম্রাটও যেহেতু ফুলপরীকে পছন্দ করে ফেলেছিল তাই সেও রাজি হয়। কিন্তু একটা ডেমন আর একটা সম্রাটের ভালোবাসা কখনোই সম্ভব নয়। তাদের ভালোবাসা শেষ পর্যন্ত পাওয়ার জন্য তারা কি কি করে তা আমরা এই ড্রামাটিতে জানতে পারবো। চলো শুরু করা যাক। শুরুতে আমাদের জানানো হয় পৃথিবীতে এখন মোট 3টা রাজ্য আছে: মর্টাল ওয়ার্ল্ড, ডেমন রাজ্য, আর হচ্ছে ইমোর্টাল রাজ্য। এই ইমোর্টাল রাজ্যে আবার 3টা ভাগ আছে: মিড হেভেন, ফ্লোরাল সেক্ট আর নর্থ সেক্ট। আমাদের ফ্লোরাল সেক্টরের লর্ডকে দেখানো হয় আর জানানো হয় ফ্লোরাল লর্ডের 2 ছেলে, তার মধ্যে যে কোনো একজনই হবে পরবর্তী ফ্লোরাল লর্ড। নামের মতো ঠিকই এই ফ্লোরাল সেক্টটাও হচ্ছে ফুলের রাজ্য। আমাদের ফ্লোরাল লর্ড আর একজন বয়স্ক ইমোর্টালকে দেখানো হয়। তারা আকাশে দুটো নক্ষত্র দেখে বলছিল এই 2টা তারার মাঝে সবসময় একটা তারা জ্বলে ওঠে, আর সেই তারাটাই পরবর্তী ফ্লোরাল লর্ড সিলেক্ট করে। তবে এবার একসাথে দুটো তারাই জ্বলে উঠেছে। এটা একটা বিপদ সংকেত। বোঝা যাচ্ছে ফ্লোরাল সেক্টরের উপর খুব শীঘ্রই কোনো বিপদ আসতে চলেছে। বিপদকে আটকানোর জন্য তারা ফ্লোরাল লর্ড আর তার বড় ছেলে শিনশিওকে পরবর্তী ফ্লোরাল লর্ড ঠিক করে। তবে ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য শিনশিওকে ছোট থেকে এমন করে ট্রেনিং দেওয়া হয়েছিল যে সে সকল ভালোবাসা বা বিয়ের মতো অনুভূতিতে জড়াবে না। শিনশিও সবকিছু মেনে চললেও তার একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে লাল ক্যামেলিয়া ফুল। শিনশিও ছোট থেকে ফুলটাকে তার কাছে রেখেছে। আমাদের ছোট শিনশিওকে দেখানো হয় সে সেই ফুলটাকে অনেক বেশি পছন্দ করত। শিনশিও এই ফুলটা ফোটার জন্য অপেক্ষা করছিল। এভাবে অনেক বছর কেটে যায়। আমাদের কয়েক হাজার বছর পরের দৃশ্য দেখানো হয়। শিনশিও এর আরেকটা ভাই ছিল, তার নাম হচ্ছে কুনলুন। শিনশিও এর আলাদা একটা বাড়ি ছিল যেখানে সে নিজের পছন্দের ফুলগুলো রাখতো, আর এখানে আসা কারো অনুমতি ছিল না। তবে কুনলুন আজ জোর করে সেখানে চলে যায়। তাকে আরেকজন ইমোর্টাল যার নাম হচ্ছে তিয়ান্নান সে আটকাতে থাকে। তবে কুনলুন কারো কথাই শুনে না, আর সেখানে গিয়ে যে ফুলগুলো এখনো ফুটছিল না সে ফুলগুলোকে তার পাওয়ারের মাধ্যমে ফুটিয়ে দিতে থাকে। সেখানে সে লাল ক্যামেলিয়া ফুলটাও ছিল। মেলবেট হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। জুভেন্টাস এবং লালিগার এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়ে গিয়েছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রোমো কোড KINGEXPL ব্যবহার করে আপনার প্রথম জমাতে $130 পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে মেলবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড KINGEXPL ব্যবহার করে প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত পান। কুনলুন এই ফুলটাকে ফুটতে বললে সে ফুলটা ফোটে না। কুনলুন আরো বেশি পাওয়ার ব্যবহার করে সে ফুলটাকে ফোটানোর জন্য। তবে ফুলটা এতে করে একটু রেগে যায়। তখনই সেখানে জিনশিও চলে আসে আর তার ভাইকে হাওয়াতে ঝুলিয়ে রাখে। এই লাল ক্যামেলিয়া ফুলটা জিনশিও এর কাছে অনেক বছর ধরে আছে, তাই সে এই ফুলটাকে অনেক পছন্দ করে। তখন তার কাছে খবর আসে ফ্লোরাল লর্ড অর্থাৎ তার বাবা তাকে ডেকে পাঠিয়েছে। জিনশিও তার বাবার সাথে দেখা করতে গেলে তার বাবা বলে, তুমি এই ক্যামেলিয়া ফুলের জন্য তোমার ভাইকে শাস্তি দিয়েছো। এর মানে তুমি সে ফুলের প্রতি দুর্বল হয়ে গিয়েছো। শিনশিও বলে, আমি তার প্রতি দুর্বল হয়ে পড়িনি। তবে ফ্লোরাল লর্ড তার কোনো কথা শুনে না আর সেই ক্যামেলিয়া ফুলটাকে টুকরো টুকরো করে ফেলে দেয়। ফ্লোরাল লর্ড সেখান থেকে চলে গেলে জিনশিও সেই ক্যামেলিয়া ফুলটার একটা অংশ নিয়ে তার বাড়িতে চলে যায়। সেখানে সে নিজের ভেতরে থেকে একটা এনার্জি বের করে সে ক্যামেলিয়া ফুলের মধ্যে দিয়ে দেয়, যাতে ক্যামেলিয়া ফুলটাও ওই এনার্জি দিয়ে কাল্টিভেশন করে মানুষের রূপে আসতে পারে। জিনশিও এর এই কাজটা সে তার বাবার থেকে সম্পূর্ণ সিক্রেট রেখেছে। সে এরপর বলে, আমি তোমাকে এখন এমন একটা জায়গায় পাঠাবো যেখানে তুমি ভালো থাকতে পারবে। ক্যামেলিয়া ফুলের ভিতর থেকে কেউ একজন জিনশিকে দেখতে পাচ্ছিল, তবে সে জিনশির সম্পূর্ণ চেহারা দেখতে পায় না। সে শুধুমাত্র জিনশির কপালে যে লোটাসের চিহ্নটা ভেসে উঠছিল সেটা দেখতে পায়। এরপরে জিনশিও তাকে হিমন নামের একটা জায়গায় পাঠিয়ে দেয়। এই জায়গাটাতে কিছু মর্টাল আর কিছু ছোট ছোট ডেমন থাকতো। আমাদের সেই জায়গার একটা মেয়ে আর একটা ছেলেকে দেখানো হয়।
মেয়েটার নাম দংজুয়ান আর ছেলেটার নাম হচ্ছে দুয়ানফে। ক্যামেলিয়া ফুলটা তাদের কাছে গিয়ে পড়ে আর তারা দুজনে এই ফুলটা দেখে অনেক খুশি হয় আর সে ফুলটাকে নিজেদের কাছে রেখে দেয়। এরপর আমাদের জানানো হয় পৃথিবীতে মানুষরা এতটাই অন্যায় আর খারাপ কাজ করছে যে স্বর্গ থেকে পৃথিবীতে কোনো ফুল ফোটা নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীতে এখন শীত ঋতু দীর্ঘায়ু হয়েছে আর বসন্ত পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। এরপরই আমাদের হাজার বছর পরের দৃশ্য দেখানো হয়। হিমন নামের জায়গাটাতে আজকে অনেক বজ্রপাত হচ্ছিল। দংজুয়ান আর দুয়ানফেই ক্যামেলিয়া ফুলটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, তবে এক পর্যায়ে আকাশ থেকে ক্যামেলিয়া ফুলের উপর বজ্রপাত হয় আর সাথে সাথে সে ক্যামেলিয়া ফুলটা একটা মানুষে পরিণত হয়। জিনশি এই ক্যামেলিয়া ফুলের নাম দিয়েছিল হংনিং, তাই এখন থেকে আমরা এই মেয়েটাকে হংনিং বলে ডাকবো। হংনিংকে দেখে দুয়ানফে আর দংজুয়ান অনেক খুশি হয়, কারণ তারা হাজার বছর ধরে ক্যামেলিয়া ফুলটাকে মানুষ রূপে দেখার জন্য অপেক্ষা করছিল। হংনিং যেহেতু পৃথিবীর কোনো নিয়ম জানতো না, তাই তারা দুজন তাকে পৃথিবীর বিভিন্ন নিয়ম কানুন বলতে থাকে। দংজুয়ান হংনিংকে বলে পৃথিবীতে এখন কোথাও ফুল ফোটা নিষিদ্ধ আছে, আর তুমি যেহেতু নিজেও একটা ফুল তাই তুমি অন্য ফুলগুলোকে ফুটাবে না। হংনিং বলে আমি তো ইতিমধ্যে একটা জায়গায় ফুল ফুটিয়ে ফেলেছি। তখন আমাদের দেখানো হয় একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে ঠান্ডাতে অনেক কষ্ট করছিল। হংনিং সেখানে তাদের একটু শান্তি দেওয়ার জন্য একটা ফুল ফোটায়। এটা শুনে তারা দুজন বলে তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছো। দংজুয়ান বলে এরপর থেকে তুমি আর এমন কোনো কাজ করবে না, আর তুমি এখন সমস্ত ইমোটালদের থেকে দূরে থাকবে, কেননা স্বর্গে যদি এ কথাটা জানাজানি হয় তাহলে তারা তোমাকে নিয়ে যাবে, তোমাকে গ্রেপ্তার করা হবে আর শাস্তি দেওয়া হবে। হংনিং গ্রেপ্তার করলে কি হয় সেটা জানতো না, তবে তাদের কথা থেকে এটা বুঝতে পারে গ্রেপ্তার করলে তার সাথে অনেক খারাপ কিছু হবে। এরপরে সিনে আমাদের জিনশিওকে দেখানো হয় সে মরুভূমিতে একটা ডেমনের সাথে লড়াই করে তাকে একটা টানেলের মধ্যে দিয়ে কোথাও পাঠিয়ে দেয়। তখন তার কাছে একজন এসে মর্টাল ওয়ার্ল্ডে কোথাও একটা ফুল ফোটার ঘটনা জানায়। এখানে আমরা বুঝতে পারি জিনশি আসলে হংনিংকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। অন্যদিকে হংনিং একটা পুকুরে নেমে গোসল করছিল, তখন সেখানে জিনশিও চলে আসে। হংনিং এর জামাটা অনেক পাতলা হয়, জিনশি তাকে আরেকটা জামা পরিয়ে দেয়। জিনশি হংনিংকে জিজ্ঞেস করে তুমি মর্টাল ওয়ার্ল্ডে ফুল ফুটিয়েছো কেন। হংনিং জিনশিওকে চিনতে পারে না, তাই সে তাকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। তবে সে যখন জানতে পারে জিনশিও আসলে ইমোর্টাল আর সে তাকে এখানে গ্রেপ্তার করার জন্য এসেছে, তখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে স্বাভাবিকভাবে সে জিনশিওর হাত থেকে পালাতে পারে না। জিনশিও হংনিংকে কয়েকটা থান্ডার স্ট্রাইক দিয়ে বলে তুমি স্বর্গের নিয়ম অমান্য করেছো, এজন্য তোমাকে শাস্তি পেতে হবে। জিনশিও যখন হংনিয়ংকে আরও আঘাত করতে যাবে, তখন সে হংনিয়ং এর ভিতর থেকে নিজের এনার্জি অনুভব করে। হংনিং এর পরে চেক করে বুঝতে পারে হংনিং হচ্ছে হাজার বছর আগে তার সেই ক্যামেলিয়া ফুল। জিনশি তাকে অতীতের ব্যাপারে জিজ্ঞেস করলে হংনি বলে আমি তো গতকালই ফুটেছি, তাই আমার কিছু মনে নেই। জিনশিও হংনিংকে শাস্তি দেওয়ার বাহানা করে তাকে স্বর্গে নিয়ে যেতে চায়। এটা শুনে হংনিং অনেক খুশি হয় আর বলে আমি স্বর্গে গিয়ে একজনকে খুঁজবো। জিনশিও কাকে খুঁজবে জিজ্ঞেস করলে হংনিং বলে সে অনেক বছর আগে আমাকে বাঁচিয়েছিল। আমি তখন সেই গডের মুখটা দেখতে পাইনি, তবে সেই গডের কপালে একটা লোটাসের চিহ্ন ছিল। জিনশি বুঝতে পারে হংনিং তার কথা বলছে, তাই সে মজা করে তাকে জিজ্ঞেস করে যদি সে সেই গডকে খুঁজে পায় তাহলে সে কি করবে। হংনিং জানায় আমি তাকে বিয়ে করব। আমাদের স্বর্গের দৃশ্য দেখানো হয়, সেখানে তিয়াননান একটা লিস্ট দেখে ইমোর্টালদেরকে স্বর্গের মাঝে প্রবেশ করাচ্ছিল। তখনই সেখানে জিনশিও হংনিংকে নিয়ে আসে আর তিয়াননানকে বলে হংনিংকে বাকি পরীদের সাথে ফ্লোরাল সেক্টে পাঠিয়ে দিতে। তিয়াননান ভাবে মেয়েটা হয়তো নতুন কোনো পরী, তবে জিনশিও জানায় সে একটা ফিক্সি। তখন তিয়াননান অনেক অবাক হয়, ফিক্সি হচ্ছে একটা ছোট জাতের পরী। এই ফিক্সি পরীদের মধ্যে কিছু পরীর মাঝে ডেমনিক পাওয়ার থাকে, তবে সবার মাঝে নয়। ফ্লোরাল সেক্টে সহ স্বর্গের সব জায়গাতে ফিক্সিকে অনেক খারাপ বলে মনে করা হয়। তিয়াননান শিনশিওকে অনুরোধ করে এই ফিক্সিকে এখান থেকে ফিরিয়ে নিতে, তবে জিনশিও বলে আমি এখানে তাকে শাস্তি দেওয়ার জন্য এনেছি, তবে তাকে শাস্তি দেওয়ার পাশাপাশি বাকি পরীদের সাথে ফ্লোরাল সেক্টে রাখা হবে। এখানে সিন কাট হয়। এর পরের সিনে আমাদের জিনশিওকে দেখানো হয় সে কিছু সিনিয়র পরীদের সাথে ফ্লোরাল সেক্টের স্বাভাবিক বিষয় নিয়ে আলোচনা করছিল। সেখানে শিজিন নামের একটা মেয়ে ছিল যে ছিল জিনশিওর অনেক বিশ্বস্ত। শিজিন একটা জিনিস দেখিয়ে বলে এটা কুনলুনের কাছে পাওয়া গিয়েছে, তাই তাকে হাজার বছরের পুরনো একটা পেন্টিং এর মধ্যে বন্দি করে রাখা হয়েছে। নর্থার্ন সেক্টের প্রিন্সেস তার সাথে দেখা করার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। জিনশিও তাকে বলে আমি কারোর সাথে দেখা করতে পারবো না। শিজিন বলে প্রিন্সেস অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে। তবে জিনশি বলে আমি যখন একবার বলেছি আমি কারোর সাথে দেখা করব না, তাই আমি কারোর সাথে দেখা করতে পারবো না।
আমাদের প্রিন্সেস লুইয়াওকে দেখানো হয়। সে তার পার্সোনাল গার্ডকে বলছিল, আমাকে কি সুন্দর লাগছে, আমি জিনসিওকে ধন্যবাদ জানাতে এসেছি, তবে এখন তো সে অনেক ব্যস্ত। তখনই সেখানে সিজিন আসে আর বলে জিনসিও অনেক ব্যস্ত, তাই সে তার সাথে দেখা করতে পারবে না। তখন লুইয়াও বলে, নর্থার্ন সেক্টে আমার কাজ সামলাতে জিনসিও আমাকে সাহায্য করেছিল, তাই আমি এর জন্য তাকে একটা উপহার দিতে এসেছি। সে জিন সে উপহারটা তার কাছে পৌঁছে দেয়। লুইয়াও সেখান থেকে চলে গেলে সে জিন বাকি পরীদের রিসিভ করার জন্য চলে যায়। সে সবার সামনে বলে, এই ফ্লোরাল রাজ্যে 1000 বছর পর কিছু নতুন পরীদের আনা হয়, যাদের এখান থেকে ট্রেনিং দিয়ে যোগ্য করে তোলা হবে। সে কথা বলতে বলতে হংনিং এর উপর তার নজর যায়। হংনিং এর পোশাকটা যেহেতু অদ্ভুত ছিল, তাই স্বাভাবিক প্রত্যেকে তার দিকে তাকিয়ে থাকে। সেদিন তার পরিচয় জানতে চাইলে হংনিং বলে দেয় সে একটা ক্যামেলিয়া ফুলের সাথে একজন ফিক্সি। ফিক্সি কথাটা শুনে সেখানে সবাই ঘাবড়ে যায়। সেদিন সবাইকে শান্ত করে। হংনিংকে জিজ্ঞেস করে এখানে তাকে কে এনেছে। হংনিং জানায়, আমাকে এখানে তিয়ান্নান পাঠিয়েছিল। তিয়ান্নানের কথা শুনে সবাই শান্ত হয়ে যায়। সেজিন বলে সে যেহেতু নতুন তাই সে নিশ্চয়ই এখানে ফ্লোরাল সেক্টর থেকে নিয়মকানুন সম্পর্কে জানে না। ফ্লোরাল সেক্টরের নিয়মকানুনগুলো অনেক বেশি কঠিন, তাকে এ বিষয়ে শাওশাও নামের একটা উপরেই সাহায্য করবে। এরপর তারা সবাই ভিতরে চলে যায়। হংনিং প্যালেসের ভিতরে গিয়ে অনেক খুশি হতে থাকে। সেখানে যে ফুলগুলো ছিল সেগুলো হংনিংকে দেখে নিজে থেকে ফুটতে শুরু করে। শাওশাও তাকে বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে বলতে থাকে। শাওশাও হংনিংকে সাবধান করে বলে, তুমি কোনো সিনিয়র ইমোর্টালদের সাথে কথা বলবে না, বিশেষ করে রুশি নামের একজন সিনিয়র ইমোর্টালের সাথে। যদি কথা বলো তাহলে সবসময় চেষ্টা করবে তার সাথে কথা কাটাকাটি না করতে, কারণ সিনিয়ররা অনেক বেশি কঠোর হয়। তুমি যদি একবার তাদেরকে খেপিয়ে দাও তাহলে তুমি আর সেখানে টিকে থাকতে পারবে না। এসব বলতে বলতে শাওশাও সেখানে তার কিছু পরিচিত পরিদের দেখতে থাকে আর তাদের সাথে কথা বলার জন্য চলে যায়। সেখানে কেউ না থাকায় হংনিং নিজের মতো চারপাশটা ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে অনেক উঁচু একটা দেয়াল দেখতে পায়। হংনিং এই দেয়ালটাকে পাহাড় মনে করছিল আর ওপাশে কি আছে সেটা জানার জন্য অনেক কৌতূহলী হয়ে পড়ে। সে দেয়াল বেয়ে উপরে ওঠার পর সে একটা লাফ দেয়। এই জায়গাটা ছিল জিনশিও এর ওয়াইন গার্ডেন। এখানে শুধু সিনিয়র ইমোর্টালরাই আসতে পারত। জিনশিও হংনিংকে এখানে দেখে অবাক হয়, তবে তার থেকেও বেশি অবাক হংনিং জিনশিওকে দেখে হয়। হংনিং যে গাছে পড়েছিল সে গাছ থেকে সে আর নামতে পারছিল না, তাই সে জিনশিওকে তাকে সাহায্য করতে বলে। জিনশিও তাকে সেখান থেকে নামিয়ে আনলে হংনিং তাকে জিজ্ঞেস করে সে কি সিনিয়র কোনো ইমোর্টাল। তখন সে সেখানে ওয়াইন দেখে জিনশিওর কাছে সেগুলো খেতে চায়। জিনশিও তাকে দিতে না চাইলেও হংনিং তার সাথে কাড়াকাড়ি করতে থাকে। তখনই সেখানে সিনিয়র রুশি আর তার সাথে আরও একটা মেয়ে চলে আসে। শাওশাওয়ের কথা মনে পড়ে হংনিং তাড়াতাড়ি করে সেখানে তাকে একটা বেল্ট এনে তার মধ্যে জিনশিওকে নিয়ে লুকিয়ে পড়ে। হংনিং জিনশিওকে বলতে থাকে সিনিয়র ইমোর্টালরা অনেক কঠোর হয়, তারা এখানে তাদের দেখলে শাস্তি দেবে। হংনিং নিজেই জানতো না সে আসলে কাকে এসব কথা বলছিল। এদিকে রুশির সাথে থাকা মেয়েটা কুনলুনের নামে খারাপ খারাপ কথা বলছিল। সে সেখানে জিনশিও এর রাখা হোয়াইনটারও বিভিন্ন দোষ দিতে থাকে। ভেতর থেকে জিনশিও এগুলো শুনে অনেক বেশি রেগে যাচ্ছিল, তবে হংনিং তাকে শান্ত করিয়ে রাখে। জিনশিও এর শরীর থেকে সুন্দর গন্ধ আসছিল, তাই হংনিং জিনশিও এর অনেক ক্লোজ হয়ে তার শরীরের স্মেল নিতে থাকে। রুশি সেখান থেকে চলে গেলে জিনশি তাড়াতাড়ি করে তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। তবে হংনিং সেখানে থাকা ওয়াইনের সাথে এক ধরনের পাতা মিশিয়ে খেতে থাকে। ওয়াইনগুলো অনেক মজার হওয়ায় সে সেখানে অনেকগুলো ড্রিঙ্ক করে ফেলে। অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে হংনিং আসল রূপে ফিরে যায়। এটা দেখে জিনশিও এর অনেক রাগ হয়, তবে বাধ্য হয়ে তাকে হংনিংকে সাথে করে নিয়ে যেতে হয়। সে হংনিংকে তার টেবিলের উপর রেখে দেয় আর কোথাও একটা চলে যায়। তখন একজন মেড সেখানে জিনশিওর চা দিতে আসলে টেবিলের উপর ক্যামেলিয়া ফুল দেখে মনে করতে থাকে এটা হয়তো জিনশিওর খাওয়ার জন্যই এনেছে, তাই সে হংনিংকে চায়ের সাথে মিশিয়ে দেয়। জিনশিও যখন সে চাটা খেতে যায় তখন তার কাছে চায়ের স্বাদ অনেক অদ্ভুত মনে হয়। সাথে সাথে চায়ের ভিতরে থাকা হংনিং বেরিয়ে নিজের আসল রূপে চলে আসে। তখন সেখানে তিয়ান্নানও উপস্থিত ছিল। তিয়ান্নান হংনিংকে এখানে দেখে অনেক অবাক হয় আর সাথে সাথে তার বইয়ে এই বিষয়টা যোগ করে। এসব দেখে জিনশি তাকে তার বই পুড়িয়ে ফেলার ভয় দেখালে সে আর কিছুই লিখে না। এরপর সিনে দেখানো হয় জিনশিও রুশিকে বলছিল সে তার পয়েন্ট সম্পর্কে খারাপ মন্তব্য কেন করেছে, আর তার ভাইয়ের সম্পর্কেও তার মেয়েকে নয়তো খারাপ কথা বলছিল। রুশিও তার কাছে এর জন্য ক্ষমা চায়, তবে জিনশি তাকে শাস্তি দেয়। রুশি চলে গেলে জিনশি তিয়ান্নানকে বলে সে যেন হংনিংকে প্রোটেক্ট করে। বেচারা তিয়ান্নান নিজের বইটাকে বাঁচানোর জন্য তার কথাতে রাজি হয়। এরপরের সিনে আমাদের আবারও রুশিকে দেখানো হয়। সে কোনোভাবে জানতে পেরেছে হংনিং জিনশিকেও তার নামে এসব কথা বলেছে।
তাই সে হংনিং এর উপর রেগে গিয়ে তার খোঁজ করতে থাকে। এদিকে হংনিং যেহেতু চায়ের ভিতরে থেকে ভিজে গিয়েছিল, তাই সে কাপড় শুকানোর মতো নিজেকে শুকাচ্ছিল। শাওশাও তাকে ডেকে নিয়ে গেলে রুশি তাকে জিজ্ঞেস করে সে কেন তার নামে জিনশিও এর কাছে মিথ্যা বিচার দিয়েছে। হংনিং তো পুরোই বোকা ছিল, তাই সে কোনো কিছু না বুঝে বলে দেয় এটা তো মিথ্যা নয়, সে তো সত্যি জিনশিও এর হুয়াইনের ভুল ধরেছে। এটা শোনার সাথে সাথে রুশি আদেশে একজন হংনিংকে একটা থাপ্পড় দেয়। তবে হংনিং এটার প্রতিবাদ করে না, কারণ সে তো জানতোই না প্রতিবাদ কিভাবে করতে হয়। যেহেতু হংনিংকে সবকিছু বোঝানোর দায়িত্ব শাওশাও ছিল, তাই রুশি তাকেও আঘাত করে। শাওশাওকে আঘাত করতে দেখি হংনিং অনেক রেগে যায় আর তাদের সাথে ঝগড়া করতে থাকে। বিষয়টা বড় কোনো পর্যায়ে পৌঁছানোর আগে তিয়াননান সেখানে এই বিষয়টা সামলে নেয়। সবাই চলে গেলে তিয়াননান হংনিংকে একটা জায়গায় নিয়ে যায়। তিয়াননান বলে জিনশিও তাকে এই জায়গায় শাস্তি দেওয়ার জন্য নিয়ে এসেছিল, তাই আজ থেকে তাকে এখানে থান্ডার স্ট্রাইক দেওয়া হবে। জায়গাটা অনেক অন্ধকার ছিল আর আবহাওয়া অনেক খারাপ ছিল। হংনিং এখানে এসে অনেক ভয় পাচ্ছিল। তিয়াননান তাকে সবকিছু বোঝানোর পর সেখানে থাকা একটা ড্রামের মধ্যে বাড়ি দিতে থাকে আর আকাশ থেকে হংনিং এর উপর বাজ পড়তে থাকে। হংনিং সেখান থেকে পালানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। এখানে সিন কাট হয়। এরপর সিন আমাদের দেখানো হয় হংনিং থান্ডার স্ট্রাইকের কারণে অনেক আহত হয়ে গিয়েছে। তাই হংনিং শাওশাওকে বলে তার কাঁধে মেডিসিন লাগিয়ে দিতে। শাওশাও হংনিংকে জিজ্ঞেস করে সে এই ফ্লোরাল সেটটি কেন এসেছে। তখন হংনিং বলে সে এখানে তার ফ্লোরাল গডকে খুঁজতে এসেছে। এখানে শাওশাও হংনিংকে একটা কম্পিটিশনের কথা বলে, যেটা 500 বছরের মধ্যে মাত্র একবার হয়। এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারলে তার নাম একটা লিস্টে যোগ করা হবে, আর যার নাম সেই লিস্টে থাকবে সে অনেক সুযোগ সুবিধা পাবে। এসব শুনে হংনিং এর বিষয়টা অনেক ইন্টারেস্টিং মনে হয়, তাই সে এই কম্পিটিশনে অংশ নেওয়ার কথা ভাবতে থাকে। এরপরে সিনে দেখানো হয় রুশি অনেক জুনিয়র মেয়েদেরকে নিয়ে একটা খেতে কাজ করছিল। তার সাথে থাকা মেয়েদেরকে দিয়ে সে সবসময় কাজ করায়। আমাদের হংনিংকে দেখানো হয় তাকে রুশির কথা একজন একটা ঝাড়ু দিয়ে যায় আর পুরো প্যালেসটা পরিষ্কার করতে বলে। আর এই বোকা হংনিং কোনো কথা না বাড়িয়ে প্যালেস পরিষ্কার করতে থাকে। আরেক দৃশ্যে আমাদের দেখানো হয় জিনশিও এর গোসলের জন্য একটা পুলকে সুন্দর করে তৈরি করা হয়। জিনশিও যখন গোসল করছিল তখন সেখানে হংনিং চলে আসে। পুলে যেহেতু গরম পানির ধোঁয়া উঠছিল, তাই হংনিং জিনশিওকে দেখতে পায় না। পানি দেখে সে সেখানে নেমে যায়। তবে পুলের মাঝে কিছুটা দূরে যাওয়ার পরেই তারা একে অপরকে দেখতে পায়। জিনশিও তাকে দেখে তাড়াতাড়ি একটা গাছে পরিণত হয়, যেটা আবার হংনিং দেখতে পায় না। হংনিং এত বড় একটা সুন্দর গাছ দেখে সেটার কাছে চলে যায়। গাছটার গায়ে অনেক ফাটার দাগ ছিল। হংনিং বলে সে কি অনেক আঘাত পেয়েছে। এটা বলে সে গাছটাকে জড়িয়ে ধরে। এখানে সিন কাট হয়। পরের সিনে আমাদের জিনশিওকে দেখানো হয় সে বসে বসে হংনিং এর কথা ভাবছিল। অন্যদিকে আমাদের ফ্লোরাল লর্ডকে দেখানো হয় তার সাথে দেখা করতে ফ্লোরাল কুইন আসে। জিনশিও উইন্টার পানিশমেন্ট নামের যে পানিশমেন্টটা ছিল তা বন্ধ করার জন্য রাজাকে অনুরোধ করছিল, যেটা দেখে রাজা বলে জিনশিও অনেক শক্তিশালী, তবে সে অনেক কোমল হৃদয়ের মানুষ। তখন ফ্লোরাল কুইন জিনশিও এর পক্ষ নিয়ে কথা বলে। ফ্লোরাল লর্ড বলে আমাদের দুটো ছেলে আছে, তবে আমার মনে হয় সে কুনলুনের থেকে জিনশিওকে বেশি প্রাধান্য দেয়। ফ্লোরাল কুইন কথাটা এড়িয়ে যায়। তখন সেখানে তাই নামের সেই বৃদ্ধ ইমোর্টাল চলে আসে। ফ্লোরাল কুইন সেখান থেকে চলে যায়। তাই ফ্লোরাল লর্ডকে বলে আপনি 2 দিন ধরে এখানে আছেন, কোনো সমস্যা হয়েছে? আসলে ফ্লোরাল লর্ড সে তারা দুটোকে দেখে অনেক চিন্তায় ছিল। সে বলে আমি এর ফ্লোরাল কুইন জিনশিওকে ভালোবাসা থেকে দূরে রাখার যথেষ্ট চেষ্টা করেছি। বিপদ কাছাকাছি চলে এসেছে, এখন সবটা জিনশিওর উপর নির্ভর করছে। আমরা তাকে এই রাজ্যের জন্য যেভাবে গড়তে চেয়েছিলাম সে কি তেমনভাবে গড়ে উঠেছে, নাকি সে কারো ভালোবাসায় পড়ে যাবে। এখানে সিন কাট হয়। আমাদের তিয়াননানকে দেখানো হয়। তিয়াননান জিনশিও এর জন্য কিছু খাবার নিয়ে গিয়ে বলে এগুলো টেস্ট করতে। জিনশিও একটা কেক খেয়ে বলে সবকিছুই একই রকম আর এগুলোতে কোনো স্বাদ নেই। তিয়াননান তখন ভয়ে ভয়ে আরেকটা কেক দিয়ে বলে এটা একজন নতুন মানুষ তৈরি করেছে, এই কেকটা আশা করি তার ভালো লাগবে। এটা বলে তিয়াননান সেখান থেকে চলে গেলে জিনশিও এই কেকটা খেয়ে দেখে আর তার মুখ দেখে বুঝতে পারা যাচ্ছে কেকটা আসলে ভালো হয়েছে। জিনশিও এই কেকটা কে বানিয়েছে তাকে ডেকে নিয়ে আসতে বললে দেখা যায় এই কেকটা হংনিং বানিয়েছিল। হংনিং তো রান্না করা বা কিছু বানাতে পারে না। এসব দেখে জিনশিও অনেক অবাক হয়। হংনিং মনে করে তাকে হয়তো এখানে তিয়াননানের নামে নিয়ে আসা হয়েছে, তাই সে তিয়াননানকে গ্রেটিং করে। তবে তিয়াননান বলে তোমাকে আমি ডাকিনি, বরং সে ডেকেছে। এতক্ষণ পর্যন্ত হংনিং জিনশিওকে একজন সিনিয়র ইমোর্টাল মনে করছিল, আর সে তাকে একজন অফিসার মনে করছিল। যাই হোক, জিনশিও হংনিং এর বানানো কেকটা খেতে খেতে তাকে জিজ্ঞেস করে এই কেকগুলো কি কি দিয়ে বানানো হয়েছে। হংনিং জানায় এই কেক খোঁড়ার আবর্জনা দিয়ে যে সার তৈরি হয় সেই সারগুলো দিয়ে এই কেকটা বানানো হয়েছে।
এটা শুনে জিনশিয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে এতটাই রেগে যায় যে হংনিংকে বন্দি করতে বলে। জিনশিও এর রাগের সুযোগ নিয়ে তিয়াননান তাকে বলে হংনিং অনেক বড় অপরাধ করেছে, সে তাকে ঘোড়ার আবর্জনা খাইয়েছে, তবে তাকে শাস্তি হিসাবে মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দেওয়া উচিত। জিনশিও যতই রাগ করুক না কেন সে কোনোভাবেই হংনিংকে তার থেকে দূরে যেতে দেবে না, তাই সে তিয়াননানকে ভয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপরে সিনেমাতে দেখানো হয় বাহিরে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। হংনিং শাওশাওয়ের সাথে কথা বলছিল। তখন তিয়াননান এসে হংনিংকে সেখান থেকে নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্য। এবারও হংনিং এর উপর অনেকগুলো ঠান্ডা স্ট্রাইক দেওয়া হয়। হংনিং নড়াচড়া করছে না দেখে তিয়াননান তাকে ডাকে আর বলে সে কি মারা গিয়েছে। তখনই হংনিং একটু নড়লে তিয়াননান বলে ভালো হয়েছে সে মারা যায়নি, যদি সে মারা যেত তাহলে জিনশিও আমার এত বছরের পরিশ্রমকে এক নিমিষে শেষ করে দিত। হংনিং একটু সুস্থ হয়ে বাকি পরীদের কাছে চলে যায়। রুশি সবাইকে সামনের সেলেস্টিয়াল ফ্লোরালের কম্পিটিশনের কার্ড দিচ্ছিল। এই কার্ডটা যার কাছে থাকবে সে মূলত এই কম্পিটিশনে অংশ নিতে পারবে। রুশি সেখানে হংনিংকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করে হংনিং এখানে কি করছে। হংনিং বলে আমি কম্পিটিশনে অংশ নিতে চাই। অন্য একজন পরী বলে সে জানে এখানে কত উচ্চ বংশের পরীরা আছে, সে একজন পিক্সি পরী হয়ে এই কম্পিটিশনে অংশ নিতে চায় কোন সাহসে। রুশি তাকে থামায় আর হংনিং এর কাছে গিয়ে তাকে কম্পিটিশনে জয়েন করার জন্য সে জয়েনিং কার্ডটা দিয়ে দেয়। তবে এর বদলে রুশি হংনিংকে কাজ করার জন্য সে জমিটা দিয়ে দেয়, যেখানে সে এর আগে অনেককে কাজ করিয়েছিল। হংনিং যেহেতু এই জমি সম্পর্কে কিছুই জানতো না, তাই সেও রুশির প্রতি অনেক ইমপ্রেস হয়। তবে শাওশাও তাকে বলে রুশি তাকে এই জমি দিয়েছে যাতে সে এই কম্পিটিশনে জিততে না পারে, কারণ এই জমিতে কোনো কিছুই চাষ করা সম্ভব নয়। হংনিং এটা পরীক্ষা করার জন্য সেখানে যে গাছগুলো ছিল সেগুলো উপড়ে ফেলতে যায়, তবে গাছের গোড়া অনেক মজবুত ছিল, তাই সে সেগুলো তুলতে পারছিল না। যদিও বা সে অনেক কষ্টে একটা গাছ তুলে, তবে সেই গাছটা আবার নিজে থেকে মাটিতে রোপণ হয়ে যায়। হংনিং বুঝতে পারে সত্যি এই জমি দিয়ে কোনো কাজ হবে না। তখন সেখানে তিয়াননান আসে আর আবারও তাকে থান্ডার স্ট্রাইক দেওয়ার জন্য নিয়ে যায়। আমাদের জিনশিকে দেখানো হয় সে যখন ওয়াইন গার্ডেনে বসে ওয়াইন খাচ্ছিল, তখন তার কাছে ওয়াইনের স্বাদ একদমই ভালো লাগে না। তার তখন হংনিং এর কথা মনে পড়ে, তাই সেও হংনিং এর মতো সে পাতাটা ওয়াইনের সাথে মিশিয়ে খায়। জিনশিও দেখে এই ওয়াইনের স্বাদটা আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। আমাদের হংনিংকে দেখানো হয় তার এখন এই থান্ডার স্ট্রাইক নেওয়া অনেক সহজ হয়ে গিয়েছিল। আগে যেখানে সে দাঁড়াতে ভয় পেত, সেখানে সে এখন পা ঝুলিয়ে সেখানে বসে আছে। তিয়াননানও সেখানে বসতে ভয় পাচ্ছিল। এরপরে সিনে আমাদের শিজিনকে দেখানো হয় সে একটা বড় পেন্টিং এর সামনে একা একা কাউকে বলে। জিনশিও তার জন্য একটা নতুন ওয়াইন পাঠিয়েছিল। এই পেন্টিং এর ভেতরে কুনলুনকে বন্দি করে রাখা হয়েছিল। কুনলুনের কাছেও এই ওয়াইনটা আগের থেকে অনেক ভালো লাগে। সে শিজিনকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করার আগে শিজিন সেখান থেকে চলে যায়। তাই কুনলুন সিদ্ধান্ত নেয় সে এবার এই পেন্টিং এর বাহিরে বের হবে। কুনলুন সেখানে পাহারা দেওয়া গার্ডদেরকে অজ্ঞান করে সোজা চলে যায় ওয়াইন গার্ডেনে জিনশিও এর কাছে। জিনশিও তাকে দেখে তেমন একটা অবাক না হলেও সে কুনলুনকে সম্পূর্ণ ইগনোর করে যাচ্ছিল। কুনলুন জোর করে জিনশিও এর ওয়াইন খেতে চাইলে জিনশিও বলে সে কি আবার ওই পেন্টিংয়ে যেতে চায়। এটা শুনে কুনলুন তখনকার মতো সেখান থেকে চলে যায়। এরপর সিনে আমাদের কিছু ডেমনকে দেখানো হয়। এসব ডেমনরা অন্যায় করেছিল, যার জন্য তাদের সবাইকে একটা টানেলে ফেলে দেওয়া হচ্ছিল। এই টানেলের মধ্যে যে ডেমন সেখানে পৌঁছাবে সে সেখানে শাস্তি পাবে। সমস্ত ডেমনদের নাম একটা খাতায় লেখা ছিল, আর জিনশিও সে খাতা দেখে দেখে সবাইকে টানেলে পাঠাচ্ছিল। সবার শেষে একটা ছেলে ছিল, জিনশিও দেখে তার নাম তালিকাতে নেই, তাই জিনশি ছেলেটাকে টানেলে ফেলতে নিষেধ করে। যে লোকটা এখানে সবকিছু তদারকি করছিল সে জানায় এটা হচ্ছে নর্থার্ন সেক্টরের প্রিন্স। নর্থার্ন সেক্টরের সবাই নলেজ বিশিষ্ট হয়, অর্থাৎ প্রত্যেকের 9টা লেজ হয়, কিন্তু এই প্রিন্সের মাত্র 3টা লেজ। এটা যদি সবাই জানতে পেরে যায় তাহলে নর্থার্ন সেক্টরের লর্ডের বদনাম হবে, তাই সে তাকে এখানে পাঠিয়ে দিয়েছিল। সবকিছু শুনে জিনশি বলে এখানে তাদের শাস্তি দেওয়া হয় যারা অন্যায় করেছে, তবে সে যেহেতু কোনো অন্যায় করেনি তাই তাকে এখানে শাস্তি দেওয়া হবে না। এরপর সেই প্রিন্সকে ছেড়ে দেওয়া হয়। এই প্রিন্সের নাম হলো লিও। লিও জিনশিওকে বলে সে তাকে কেন বাঁচালো। অনেক বছর অপেক্ষা করার পর আমার 9টা লেজ বের হয়নি, আমি 3টা লেজ নিয়ে জন্মেছি, সেজন্য আমার বাবাই আমাকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছে। তখন জিনশিও বলে সে কয়টা লেজ নিয়ে জন্ম নিয়েছে সেটা সে নিজে থেকে ঠিক করেনি, তবে তোমার কাল্টিভেশনের উপর নির্ভর করে তুমি কয়টা লেজের উত্তরাধিকারী হবে। তাই তুমি এখন নিজের জীবনকে শেষ না করে ফেলে নতুন করে কাল্টিভেশন শুরু করো। জিনশিও এর এসব কথা শুনে লিও কিছুটা মোটিভেট হয় আর সে সিদ্ধান্ত নেয় সে কাল্টিভেশন করবে।
আমাদের নর্থান সেটকে দেখানো হয়। নর্থান সেটের যে লর্ড ছিল সে একটা লোটাসের দিকে অনেক আগ্রহ নিয়ে তাকিয়েছিল। এই লোটাসটা থেকে গোল্ডেন একটা শিশির বিন্দু বেরিয়ে আসলে সেখানকার সবাই তাকে শুভেচ্ছা জানাতে থাকে। হানগাং নামের একটা লোক নর্থান লর্ডকে বলে 10,000 বছর পর এই লোটাস থেকে একটা গোল্ডেন এনার্জি বের হয়, এটা আমাদের রাজ্যের জন্য শুভ কিছু সম্ভাবনা নিয়ে আসে। নর্থান লর্ড লুইয়াওকে বলে আমার পর সে এই নর্থান সেক্টর লর্ড হবে, তাই আমি চাই তুমি হানগাংকে বিয়ে করো। লুইয়াও বলে এই লোটাস শিশির বিন্দুটা অনেক মূল্যবান, এটা কি এভাবেই মিড হেভেনে নিয়ে যাওয়া ঠিক হবে? তবে নর্থান লর্ড হানগাংকে বিশ্বাস করত, তাই লুইয়াও আর কিছুই বলে না। তবে এখানে হানগাংকে দেখে অনেক সন্দেহজনক বলে মনে হচ্ছিল। লুইয়াও আলাদা হয়ে হানগাংকে লিওর কথা জিজ্ঞেস করে। হানগাং বলে লিও 3টা লেজ নিয়ে জন্ম নিয়েছে, তাই তার ভিতরে ডেমনিক পাওয়ার থাকার সম্ভাবনা অনেক বেশি আছে। আমি তাকে মর্টাল ওয়ার্ল্ডে পাঠিয়ে দিয়েছি যাতে সে সেখানে গিয়ে কাল্টিভেশন করতে পারে। হানগাংয়ের কথা দেখে আমরা বুঝতেই পারি সেখানে মিথ্যে কথা বলছে। আমাদের হংনিংকে দেখানো হয়, সে যখন তার ক্ষেতে কাজ করছিল তখন শাওশাও এসে জানায় নতুন যারা এসেছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। এটা শুনে হংনিং দৌড়ে সেখানে চলে যায়। রুশি সেখানকার সবাইকে আলাদা আলাদা টিমে ভাগ করে দেয়। শাওশাও রুশিকে হংনিং এর কথা জিজ্ঞেস করলে রুশি বলে তুমি নিজে চিন্তা করো। এরপর এসব পরীদেরকে নতুন করে ড্রেস আপ করানো হয়। হংনিংও নিজের মতো করে একটা ড্রেস পরে নেয়। সে সবারটা দেখে নিজে নিজে মেকআপ করে। রুশি যখন তাদেরকে সবকিছু শেখাচ্ছিল তখন সেও সবার সাথেই থাকে, তবে কেউই তাকে পাত্তা দেয় না। তাই সে সেখান থেকে গিয়ে একটা ঝোপের মধ্যে গিয়ে বসে থাকে। চিনশিও যখন তাকে সেখানে দেখে তখন সে তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। চিনশিও দেখে হংনিং ঠিকমতো তার জামাটাও পরতে পারেনি, তাই সে প্রথমে হংনিং এর জামাটা ঠিক করে দেয়। এরপর হংনিং তার সাথে হওয়া সবকিছু বলতে থাকে। এসব শুনে জিনশি হংনিকে তার সাথে ওয়াইন গার্ডেনে নিয়ে যায় আর একটা ছবি টাঙিয়ে তাকে মেকআপ করতে বলে। তিয়ান্নান এটা দেখে একটা পাথরের আড়ালে বসে তাদের দুজনের গল্প তার বইয়ে লিখতে থাকে। এদিকে হংনিং ছবি দেখে ঠিকমতো মেকআপ করতে পারছিল না, তাই জিনশিও নিচে হংনিং এর মেকআপ করে দিতে থাকে। এভাবে মেকআপ করতে করতে তারা দুজনে অনেক ক্লোজ হয়ে যায়। এতটা কাছাকাছি চলে আসায় জিনশিও একটু নার্ভাস হয়, তাই সে হংনিং এর থেকে দূরে সরে যায়। কিন্তু হংনিং এসব কিছুই বুঝতে পারে না, তাই সে নিজের মতো করে জিনশিও এর সাথে বকবক করতে থাকে। জিনশিও হংনিংকে ফুলের মতো একটা জিনিস দেয়, এটার মাধ্যমে হংনিং যখন খুশি সে জিনশিও এর সাথে কথা বলতে পারবে। হংনিং এটা পরীক্ষা করার জন্য সে যন্ত্রটা বারবার জিনশিও এর নাম বলতে থাকে। জিনশিও এর কাছে এর আরেকটা কপি ছিল যেটাতে বারবার হংনিং এর কথা বলা শোনা যাচ্ছিল। এসবে হংনিং অনেক মজা পাচ্ছিল, তবে এভাবে বারবার তার নাম শুনে জিনশিও অনেক বিব্রত বোধ করে, তাই সে সেখান থেকে চলে যায়। আমাদের হিমনের দৃশ্য দেখানো হয়, তারা দুজনে সেখানে হংনিংকে অনেক খোঁজাখুঁজি করছিল, তবে কোথাও হংনিংকে খুঁজে না পেয়ে দুয়ান ফেই বলে হংনিং নিশ্চয় সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে গিয়েছে। তখন দংজুয়ান বলে সে এখান থেকে কিভাবে পালাবে, সে তো এই পৃথিবীর কিছুই চেনে না, আমার মনে হয় তাকে নিশ্চয়ই কেউ কিডন্যাপ করেছে। লিও তাদের এসব কথা আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে বাহিরে বেরিয়ে আসলে দংজিয়ান তাকে জিজ্ঞেস করে সে কে। লিও বলে এখন থেকে আমি এখানেই থাকবো। প্রথমে তারা কেউই তার কথা মেনে নেয় না, আর দুজনে মিলে লিওর সাথে তর্ক করতে থাকে। তবে লিও যখন তাদেরকে নিজের পাওয়ার দেখায় তখন তারা ভয় পেয়ে যায় আর পিছু পিছু যেতে থাকে। আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, হংনিং এখনো সে খেতে কাজ করছিল। তখন হঠাৎ করে তার উপর কিছু গাছের শিকড় আক্রমণ করে দেয়। হংনিং সাহায্যের জন্য চিৎকার করতে থাকলে তার কাছে থাকা সে যন্ত্রটার মাধ্যমে জিনশিও এটা শুনতে পায়। জিনশি তাড়াতাড়ি করে এখানে চলে আসে আর হংনিংকে শিকলগুলো থেকে মুক্ত করে বলে সে এত রাত পর্যন্ত এখানে কি করছে। সে যখন জানতে পারে হংনিং এখানে চাষ করছিল তখন সে হংনিংকে বলে এখানে বৃথা চেষ্টা করার কোনো লাভ নেই, কেননা জিনশি নিজেও জানতো এখানে কিছু চাষ করা সম্ভব নয়। তাদের কথার মাঝে আবার অনেক শিকড় এসে হংনিংকে আক্রমণ করে। জিনশি তাকে সেখান থেকে ছাড়াতে গেলে অ্যাক্সিডেন্টলি তার হাতটা হংনিং এর হাতের সাথে বাঁধা পড়ে যায়। জিনশিও বুঝতে পারে সকাল হবার আগে এই হাত ছাড়ানো যাবে না, তাই সে হংনিংকে বলে এখন থেকে চলে যাওয়ার জন্য। তখন হংনিং বলে সে এখানে কাজ করবে। জিনশি তাকে বোঝানোর চেষ্টা করে এখানে চাষ করা সম্ভব নয়, তবে হংনিং তাকে দেখায় সে ইতোমধ্যে একটা গাছ বপন করেছে আর সে গাছটা অনেক বড় হয়ে গিয়েছে। এরপর জিনশি হংনিংকে নিয়ে তার প্যালেসে আসে। হংনিং এত বড় প্যালেস দেখে অনেক অবাক হয় আর জিজ্ঞেস করে সে এত বড় প্যালেসে থাকে। জিনশিও সেখানে বসে বসে বই পড়তে থাকে আর হংনিংকেও কিছু বই দেয় পড়ার জন্য। হংনিং এর এসব বই পড়া অনেক বিরক্ত লাগছিল, তাই সে সেখানে শুয়ে পড়ে। জিনশিও তাকে টেনে তুলে ওয়াইন গার্ডেনে সে পুলের কাছে নিয়ে যায়।
জিনসি সেখানে বসে মেডিটেশন করতে থাকে, আর হংনিং জিনসিও এর গায়ের সাথে খেলান দিয়ে বসে থাকে। সেখানে এত পানি দেখে হংনিং পুলে নেমে যায়। জিনসিও যখন মেডিটেশন শেষে এটা দেখতে পায়, তখন সে তাকে পানি থেকে উঠে আসতে বলে। তবে হংনিং উল্টো তাকে টান দিয়ে পানিতে নামিয়ে নেয়। তখনই সেখানে দুজন মেড আসলে জিনসিও জলদি হংনিংকে নিয়ে পানির নিচে ডুব দেয়, যাতে মেড দুজন তাদেরকে দেখতে না পায়। আমাদের কিছুক্ষণ পরের দৃশ্য দেখানো হয়। হংনিং এর জ্ঞান ফিরলে সে তাদের হাত আলাদা দেখে অনেক খুশি হয়, আর আবারও নিজের মতো করে বকবক করতে থাকে। তার কোনো খবরই ছিল না তার সাথে কি হয়েছে। একটু আগে যে সে মারা যেতে যাচ্ছিল সেটা নিয়ে তার কোনো চিন্তা ছিল না। তখন সেখানে বজ্রপাত হলে হংনিং আবারও তার ক্যামেলিয়া ফুলের রূপে চলে আসে। এরপর আমাদের টিয়েননানকে দেখানো হয়। টিয়েননান অবাক হয়ে হংনিংকে দেখছিল। জিনসিও তাকে বলে, তুমি হংনিংকে কুনলুনের সাথে পেন্টিংয়ে বন্দি করে রাখো। টিয়েননানও কথা মতো হংনিংকে পেন্টিংয়ের কাছে নিয়ে যায়। হংনিং সবসময়ের মতো অনেক প্রশ্ন করছিল। টিয়েননান তাকে পেন্টিংয়ের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলে, আমি 1000 বছর ধরে এই বইটা লিখছি, তবে তুমি এখানে আসার পর থেকে আমাকে সবসময় ভয় পেতে থাকতে হয়। টিয়েননান সেখান থেকে চলে গেলে হংনিং সেখানে অন্য কারো শব্দ শুনতে পায়। এখানে আগে থেকেই কুনলুন বন্দি ছিল। কুনলুন তাকে বলে, কত বছর ধরে আমি এখানে একা বন্দি আছি। অবশেষে একজনকে তার সঙ্গ দেওয়ার জন্য পাঠানো হলো। হংনিং তাকে এখান থেকে বাহিরে যাওয়ার পথ জিজ্ঞেস করলে কুনলুন বলে, এই পেন্টিংয়ে থেকে যে ফুলগুলো ঝরে পড়ছে তাকে এসব ফুলগুলো গুনতে হবে, তাহলে সে এখান থেকে বের হতে পারবে। আমাদের লুইয়াওকে দেখানো হয়। সে সেলেস্টিয়াল কম্পিটিশনের জন্য নাচ প্র্যাকটিস করছিল। তার নাচ বারবার ভুল হচ্ছিল, তাই সে হাল ছেড়ে দেয়। তবে তখন তাকে তার পার্সোনাল গার্ড মোটিভেট করে, যার জন্য লুইয়াও আবারও নাচ প্র্যাকটিস করতে থাকে। এদিকে হংনিং কুনলুন এর কথা মতো ফুলগুলো গুনতে শুরু করছিল। কুনলুন হংনিংকে এসব গুনতে বলে নিজে আরাম করে শুয়ে থাকে। এখান থেকে দৃশ্য চলে যায় কম্পিটিশনের দিন। সবাই যে যার কাজ নিয়ে সেখানে উপস্থিত ছিল, তবে হংনিং এখন সেখানে উপস্থিত হতে পারেনি। এর মাঝে সেখানে জিনসিও চলে আসে। আজকে জিনসিও এর কপালে সেই লোটাসের চিহ্নটা দেখা যাচ্ছিল। অনুষ্ঠান শুরু হওয়ার আগে সেখানে লুইয়াও চলে আসে, আর এতদিন ধরে সে যে নাচটা প্র্যাকটিস করছিল সেটা এখানে পরিবেশন করে। লুইয়াও আজকে এখানে একজন গেস্ট হিসেবে এসেছিল। এরপর সেখানে থাকা প্রত্যেককে জিনসিও এর নতুন ওয়াইন দেওয়া হয়। এরপরে কম্পিটিশন শুরু হয়। এখানে এক একজন এক এক রকম ফুল তৈরি করে নিয়ে আসবে। যার ফুলটা কোয়ালিটিফাই হবে তার নাম লিস্টে রাখা হবে। এখানে রুশি যে ফুলটা বানিয়েছিল সেটা অনেক ইউনিক ছিল, যার জন্য সে খুব সহজে সিলেক্ট হয়ে যায়। তবে শাওশাওয়ের ফুলের মাঝে কোনো স্পেশালিটি ছিল না, যার জন্য সে সিলেক্ট হয় না। এভাবে দেখতে দেখতে সবাই ফুল দেখানো হয়ে যায়। জিনসি অনুষ্ঠান শেষ করে চলে যাবে, তার ঠিক আগে সেখানে হংনিং চলে আসে। হংনিং বলে, এখনো আমার ফুল দেখা বাকি আছে। তখনও জিনসি এর কপালে সে লোটাসের চিহ্নটা ছিল, যেটা হংনিং দেখতে পায়। হংনিং বুঝতে পারে জিনসিওকেই সে এতদিন খুঁজে বেড়াচ্ছে। তখন পাশ থেকে রুশি বলে উঠে, কম্পিটিশনের সময় শেষ হয়ে গিয়েছে, এখন তার ফুল আর দেখা হবে না। তবে জিনসিও তাকে তার ফুল দেখার কথা বলে। হংনিং নিজের পাওয়ারের মাধ্যমে এখানে একটা ঢাল নিয়ে আসে। সেখানে কোনো ফুল ফুটছে না দেখে রুশি তাকে নিয়ে অনেক মজা করতে থাকে, যার কারণে হংনিং কষ্ট পেয়ে কান্না করতে থাকে। হংনিং এর চোখের পানি সেই ডালটাতে পড়ার সাথে সাথে সেই ডালটা থেকে অনেক ভালো রকমের ফুল ফুটতে থাকে। রুশি এটা দেখে কোনোভাবে মানতে চাইছিল না, তবে জিনসিও এই ফুলগুলোর নাম আর বৈশিষ্ট্য সবকিছু বলে, যার জন্য হংনিং এর নামটাও এই লিস্টে আসে। এসব শেষে হংনিং হঠাৎ করে জিনসিওকে বলে, আমি তোমাকে বিয়ে করে তোমার কুইন হতে চাই। হংনিং এর কথা শুনে সবাই হাসতে থাকে। হংনিং অবাক হয়ে বলে, আমি এখানে কি এমন বললাম? টিয়েননান বলে, তার সাহস কি করে হয় সবার সামনে ফিউচার ফ্লোরাল লর্ডকে তার বিয়ের প্রস্তাব দেওয়া? সে কি তাকে ভালোবাসে? হংনিং বলে, ভালোবাসা কি সেটা আমি জানি না, তবে আমি সবসময় জিনসিও এর সাথে থাকতে চাই। লুইয়াও বলে ওঠে, সে একজন ফিক্সি, আর একজন ফিক্সি কখনোই একজন ইমোর্টালকে বিয়ে করতে পারবে না। হংনিং বলে, তাহলে আমি কি করলে জিনসিওকে বিয়ে করতে পারবো? আমি সে সমস্ত কিছু করতে রাজি আছি। জিনসিও তাকে বলে, ঠিক আছে। সে এখন থেকে ইমোর্টাল হওয়ার জন্য কাল্টিভেশন করবে, আর সে যখন পুরোপুরি ইমোর্টাল হয়ে যাবে তখন সে তাকে বিয়ে করবে। জিনসিওর কথা শুনে লুইয়াও আর রুশি দুজনে ভিতর থেকে অনেক রেগে যায়। হয়তো তারাও জিনসিকে পছন্দ করত। এদিকে হংনিং জিনসিওর কথা মনে পড়ে, আর সে কাল্টিভেশন করতে রাজি হয়। এরপর জিনসিও সেখান থেকে তার ঘরে চলে আসে, আর সে দেখতে পায় কুনলুন সেখানে বসে ড্রিঙ্ক করছে। কুনলুন বলে, আমি খুব ভালো করেই জানি তুমি ফিক্সেটের উপর দুর্বল হয়ে পড়েছ। সে পেন্টিংটা থেকে বের হওয়া এতটা সহজ নয়। সেখানে যে ফুলগুলো পড়ছিল সেগুলো অগণিত ছিল, সেগুলো কোনোভাবে গোনা সম্ভব ছিল না। তবে সে ফিক্সিটে এত সহজে সে সমস্ত ফুলগুলো গুনে ফেললো। তোমার কি মনে হয় আমি কি এতটাই বোকা যে এই সামান্য জিনিসটাও বুঝতে পারবো না?
জিনশিও কুনলুনকে উল্টো করে ঝুলিয়ে আকাশে উড়াতে থাকে। কুনলুন তাকে ছেড়ে দিতে বললে জিনশিও তাকে ধপাস করে নিচে ফেলে দেয়। আমাদের রুশিকে দেখানো হয়। হঠাৎ করে তার সাথে লুইয়াও দেখা করতে আসে। লুইয়াও রুশিয়ের সাথে আলাদা করে কথা বলতে চায়। এরপর কুনলুন আর জিনশিওকে দেখানো হয় তারা তাদের বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছে। ফ্লোরাল লর্ডসে ফ্লোরাল কুইনকে বলেছিল তুমি জিনশিওকে একটু বেশি প্রাধান্য দাও। আমরা এখানে সেই বিষয়টার প্রমাণ পেয়ে যাই। ফ্লোরাল কুইন কুনলুনকে বেশ ভালো ইগনোর করছিল। কুনলুন যেহেতু এখন পেন্টিং থেকে বেরিয়ে এসেছিল, তাই সে তার বাবা মাকে বলে এখানে তাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে। ফ্লোরাল সেক্টরের সমস্ত দায়িত্ব যেহেতু জিনশিওর উপর ছিল, তাই ফ্লোরাল লর্ড জিনশিওকে কুনলুনকে একটা কাজের ব্যবস্থা করে দিতে বলে। আমাদের লুইয়াওকে দেখানো হয় সে কৌশলে রুইউর থেকে কথা বের করার চেষ্টা করছিল, আর রুশিও তার ফাঁদে পড়ে তাকে সবকিছু বলে দেয়। সে এটাও বলে হংনিং একটা ফিক্সি, আর তাকে হয়তো বা জিনশি এখানে নিয়ে এসেছে তাকে শাস্তি দেওয়ার অজুহাতে। এসব শুনে লুইও বলতে থাকে জিনশিও একটা ডেমনকে ফ্লোরাল সেক্টে কেন আসতে দিল। আমাদের আবারও জিনশিওকে দেখানো হয় সে কুনলুনকে অ্যাসিস্ট্যান্ট হয়ে তার পাশে থাকার কাজটা দিয়েছিল। এই কম্পিটিশনে যারা যারা বিজয়ী হয়েছিল, জিনশিও তাদের নামগুলো কুনলুনকে পড়তে বলে। তবে কুনলুন সে নামগুলো ঠিকমতো পড়তে পারছিল না। তখন সেখানে রুশি দুজন মেয়েকে নিয়ে আসে। দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে জিনশিওকে বলে হংনিং আমাদের ফ্লোরাল সেক্টের কোনো নিয়মই মানে না। সে যখন তখন যেখানে খুশি তার মতো করে ফুল ফোটায়, আর একটা ডেমনের সাথে থাকতে আমাদের ভয় লাগে। তার কথা শুনে জিনশিও বলে সে কি বোঝাতে চাইছে, আমি কি ফ্লোরাল সেক্টকে ঠিকমতো সামলাতে পারছি না। রুশিও জিনশিয়ের কাছে ফিক্সিং নামে খারাপ খারাপ কথা বলতে থাকে। তখন জিনশিও তাকেও বলে দেয় তাহলে তোমরা কি বলতে চাইছো, আমি কি এই সমস্ত সিদ্ধান্ত ভুল নিয়েছি। এরপর সেখানে রুশিয়ের সবার উপরে করা অত্যাচারের কথাগুলো সে বলে, আর শাস্তির স্বরূপ তাকে সে পেন্টিংয়ের মধ্যে বন্দি করে রাখতে বলে। রুশিকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হলে জিনশি শিজিনকে বলে হংনিংকে আমার সে বাড়িতে পাঠিয়ে দাও। এখন থেকে হংনিং সেখানেই কাল্টিভেশন করবে। আমাদের হংনিংকে দেখানো হয় তাকে একজন মেয়ে জিনশিও এসে বাড়িতে নিয়ে গিয়েছিল। হংনিং তাকে এখানে আনার কারণ জিজ্ঞেস করলে সে মেয়েটা অনেক রুডভাবে বলে এখন থেকে তুমি এখানেই কাল্টিভেশন করবে। হংনিং বাড়ির ভিতর গিয়ে দেখে বাড়ির অবস্থা অনেক খারাপ। মনে হচ্ছিল এখানে অনেকদিন ধরে কেউ আসে না। এরপর হংনিং নিজে নিজে পুরো ঘরটা পরিষ্কার করে। তার ঘর পরিষ্কার করা যখন প্রায় শেষের দিকে, তখন সেখানে শাওশাও আসে। শাওশাও হংনিংকে জিজ্ঞেস করে তুমি কি তখন পাগল হয়ে গিয়েছিলে যে সবার সামনে ফিউচার ফ্লোরাল লর্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছো? তুমি কি সত্যিই তাকে ভালোবাসো? হংনিং শাওশাওকে জিজ্ঞেস করে এ ভালোবাসাটা কি। তখন শাওশাও হংনিংকে বোঝাতে থাকে ভালোবাসা একটা অনুভূতি, তুমি যাকে ভালোবাসবে তাকে না দেখে থাকতে পারবে না, তার সাথে কাটানো মুহূর্তগুলো তোমার সবসময় মনে পড়বে। এরকম আরো অনেক কিছু বলে হংনিংকে ভালোবাসার মানে বোঝাতে থাকে। তাদের কথার মাঝে তিয়াননান সেখানে এসে হংনিংকে থান্ডার স্ট্রাইক নেওয়ার জন্য নিয়ে যায়। হংনিং থান্ডার স্ট্রাইক নিয়ে এসে আবারও নিজের কাজ করতে থাকে। এখন আর তার এসব কিছু মনে হচ্ছিল না। হংনিং যখন কাজ করছিল তখন তার সাথে দেখা করার জন্য জিনশিও আসে। জিনশিও হংনিং এর সাথে কাল্টিভেশন করতে বসে। কাল্টিভেশন করার সময় জিনশিও হংনিংকে জিজ্ঞেস করে তুমি তখন আমাকে বিয়ের প্রস্তাব কেন দিয়েছিলে? তখন শুধুমাত্র আমি তোমাকে আগে বাঁচিয়েছিলাম এ কারণে? হংনিং বলে সেজন্য নয়, এখন তো আমি তোমাকে ভালোবাসি। জিনশিও একটু হেসে বলে তুমি ভালোবাসার মানে জানো? হংনিং এতক্ষণ ধরে শাওশাও তাকে ভালোবাসার মানে যেসব বুঝিয়েছিল সেসব ভাবতে থাকে। জিনশিও বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। প্যালেসে গিয়ে তিয়াননানের উপর কিছুক্ষণ নিজের রাগ ছাড়ে, আর আবারও হংনিং এর কাছে ফিরে আসে। সে প্রথমে হংনিংকে কোথাও খুঁজে পায় না। আসলে হংনিং অনেকগুলো ফুলের মাঝে বসেছিল, সেখানে তাকে মানুষরূপে থাকা সত্ত্বেও একটা ফুলের মতোই দেখাচ্ছিল। হংনিংকে এতটাই সুন্দর লাগছিল যে জিনশিও তার কাছে এসে তাকে আলতো করে টাচ করে। এতে করে হংনিং এর ঘুম ভেঙে গেলে জিনশিও অপ্রস্তুত হয়ে যায়, আর বলে আমি এখানে তোমাকে কাল্টিভেশন করার জন্য পাঠিয়েছি, আর তুমি এখানে কাল্টিভেশন না করে ঘুমাচ্ছ। হংনিং বলে আমি তো অনেক কাল্টিভেশন করেছি। জিনশিও তাকে তার কাল্টিভেশন দেখাতে বললে হংনিং একটা ফুল ফোটাতে চায়, তবে সে তার মাথার উপরে একটা ফুল নিয়ে চলে আসে। জিনশিও তাকে বলে তুমি আরেকটু ফোকাস করো, সে ফুলটার কথা চিন্তা করো যেটা তুমি তোমার কাছে আনতে চাও। তবে হংনিং এবারও কোনো ফুল তৈরি করতে পারে না, উল্টো তার মাথার উপরে এবার ফুল চাষ করে ফেলে। জিনশিও তাকে বকা দেয় আর ভালো করে কাল্টিভেশন করতে বলে সেখান থেকে চলে যায়। প্যালেসে ফেরার পর তার শুধু হংনিং এর কথাই মনে পড়ছিল। নিজের মনকে নিয়ন্ত্রণ করতে সে তার মনের কথাগুলো একটা খাতায় লিখতে থাকে। আমাদের হংনিংকে দেখানো হয় সে মন দিয়ে তখনও কাল্টিভেশন করার চেষ্টা করছিল, তবে এবার সে কাল্টিভেশন করার সময় জিনশিও এর কথা মনে পড়ে।
তাই সে জিনশিওর মতো দেখতে হয়ে যায়। হংনিং আবার নিজের আসল রূপে ফিরে আসার চেষ্টা করে, তবে সে কিছুতেই জিনশিওর থেকে নিজের আসল রূপে কনভার্ট হতে পারছিল না। এই সমস্যার সমাধানের জন্য সে জিনশিওর কাছে চলে যায়। সেখানে গিয়ে সে হংনিং এর মতোই আচরণ করছিল। তবে তখন সেখানে শিজিন আসে। সে হংনিংকে জিনশিও মনে করে গ্রেটিং করে। তখন হঠাৎ মনে পড়ে সে তো এখনো জিনশিও রূপে আছে, তার এখন জিনশিও এর মতো করে আচরণ করতে হবে। সে জিন হংনিংকে বলে লুইও তার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে হংনিং জিনশিও এর জায়গায় লুইওর সাথে দেখা করতে চলে যায়। হংনিং লুইওকে দেখে অনেক পছন্দ করে। লুইওর শরীর থেকে অনেক সুগন্ধ আসছিল বলে হংনিং সেই ঘ্রাণ নিতে থাকে। হংনিং সেখানে জিনশিও এর তৈরি হোয়েন দেখে নিজের হাতে লুইও এর ঠোঁটে লাগিয়ে দেয়। লুইও হংনিংকে জিনশিও মনে করে অনেক খুশি হচ্ছিল। এখানে এই বোকা হংনিং বোকার মতো আরেকটা কাজ করে ফেলে। এক পর্যায়ে হংনিং লুইও এর শরীরে স্মেল নিতে নিতে তার দিকে মুখ বাড়িয়ে দিলে লুইও মনে করে জিনশি হয়তো তাকে কিস করতে চাচ্ছে, তাই সেও হংনিং এর দিকে নিজের মুখ বাড়িয়ে দেয়। তবে তখন সেখানে আসল জিনশি চলে আসে। জিনশি হংনিংকে তার আসল রূপে এনে আড়ালে তাকিয়ে এনে তার হাত পা বেঁধে রাখে। লুইও এর যেহেতু চোখ বন্ধ ছিল তাই সে কিছুই দেখতে পায় না। তবে এই বোকা হংনিং এর জন্য লুইও মনে করবে জিনশি হয়তো তাকে পছন্দ করে। জিনশি তাকে ডেকে বলে আমি এখানে আছি। লুইও বলে আপনি ওখানে কি করছেন? এখনকার জিনশি যেহেতু আসল ছিল তাই তার ব্যবহার অন্যরকম ছিল। এটা দেখে লুইও অবাক হয়ে বলে আপনি এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেলেন? তবে জিনশি তার কোনো কথার পাত্তা দেয় না আর তাকে ইগনোর করে বলে এখান থেকে চলে যেতে। লুইও চলে গেলে জিনশি হংনিংকে বের করে জিজ্ঞেস করে তুমি আমার রূপ কেন ধারণ করেছো? হংনিং বলে তুমি তো বলেছিলে কাল্টিভেশন করার সময় ফোকাস করতে। আমি শুধু ফোকাস করছিলাম, তবে আমার মাথার মাঝে তোমার কথা আসছিল আর হঠাৎ করে আমি তোমার চেহারায় কনভার্ট হয়ে গেলাম। পরে অবশ্য আমি নিজেকে ঠিক করার চেষ্টা করেছি, তবে পারিনি। জিনশিও তার কথা বুঝতে পারে আর বলে তুমি লুইওর সাথে কি করেছো? সে লুইওর সাথে কি করেছে তা জিনশিওকে দেখাতে থাকে। এই সমস্ত কিছু দেখে জিনশিওর মাথায় বাজ করার মতো অবস্থা। হংনিং যখন জিনশিওকে অভিনয় করে দেখাচ্ছিল তখন সেই ঘরে আবার তিয়াননান চলে আসে। তারা তিয়াননানকে না দেখতে পেলেও তিয়াননান তাদের দুজনকে এত ক্লোজ দেখে অনেক অবাক হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিল না। তার কাছে ঝাং নামের একটা বাচ্চা ছেলে এসে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? তিয়াননান এতটাই শক ছিল যে সে কথা বলতে পারছিল না। তিয়াননান তখন কোনো রকম অভিনয় করে ঝাংকে বোঝায় সে আসলে কি দেখেছে। ঝাং বলে এটাতে এত খাবার কি আছে? হংনিং একটা ক্যামেলিয়া ফুল, কিছুদিন আগে সে মানুষে কনভার্ট হয়েছে। সে তো এখনো মানুষের নিয়ম কানুন কিছুই জানে না। তিয়াননান ভেবে দেখে তাই তো। তিয়াননান সিদ্ধান্ত নেয় সে হংনিংকে এবার ক্লাস করাবে। কথা মতো সে কিছু ছবি নিয়ে চলে আসে হংনিং এর কাছে। প্রথমে সে হংনিংকে এটা বোঝায় একটা ছেলে আর একটা মেয়ের মাঝে কিছু ডিস্টেন্স থাকা দরকার। এরপর সে হংনিংকে কিছু ছবি দেখিয়ে বলে সে কি কখনো এমন করেছে? ছবিগুলো এমন ছিল যে একটা ছেলে একটা মেয়ের হাত ধরেছে, একটা মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরেছে। হংনিং সবগুলোতে না বললে তিয়াননান শান্তি পেয়ে সেখান থেকে চলে যায়। তবে তারা সেখানে একটা ছবি রেখে যায়। ছবিটা ছিল কিস করার একটা ছবি। ঝাং সে ছবিটা নিতে আসলে হংনিংও সে ছবিটা দেখতে পায়। আমাদের জিনশিওকে দেখানো হয় সে নতুন কিছু ফুলের ছবি আঁকার চেষ্টা করছিল, তবে তার মাথায় শুধু হংনিং এর কথাই ঘুরছিল। এদিকে হংনিং এখন পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। সে চারপাশে ভালোবাসা নিয়ে এত কিছু শুনছে যে এখন তার ভালোবাসা সম্পর্কে জানার কৌতূহল জেগেছে। তাই সে ভালোবাসা সম্পর্কে অনেক বই পড়তে থাকে। তার কাছে জিনশিও আসে আর তাকে ভালো মতো কাল্টিভেশন করা শেখাতে থাকে। হংনিং জিনশিওকে এতটা কাছাকাছি দেখে হঠাৎ করেই সে তাকে কিস করে দেয়। এটাতে জিনশিও অনেক অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে সেটা কি করলো। হংনিং বলে আমি আমার ভালোবাসা প্রকাশ করলাম। কিন্তু এই বোকা হংনিং তো জানেই না ভালোবাসা আসলে কি। জিনশিও কি বলবে আর কি বলবে না তা সে বুঝতে পারছে না। তাই সে তাড়াতাড়ি সেখান থেকে গিয়ে মেডিটেশন করতে থাকে যাতে সে নিজের মনকে শান্ত করতে পারে। তখন তার কাছে খবর আসে তাকে ফ্লোরাল লর্ড ডেকে পাঠিয়েছে। জিনশিও তার বাবার সাথে দেখা করতে গেলে ফ্লোরাল লর্ড বলে তুমি এখনো নতুন কোনো ফুলের ছবি আঁকতে পারোনি, তোমার মাঝে কি কোনো ইমোশন কাজ করছে? এটা বলে সে জিনশিওর মাঝে একটা পাওয়ার দিতে থাকে। তবে এটা জিনশিওর জন্য এক প্রকার শাস্তি ছিল। আমরা তখন জিনশিওর হার্টের পদ্ম ফুলটাকে দেখতে পাই যেটা সম্পূর্ণ কালো ছিল। এটার মানে আমরা পরে জানতে পারবো। এর পরের সিনে আমাদের হংনিংকে দেখানো হয় সে জিনশিওকে না জানিয়ে ফ্লোরাল সেক্টে এসেছিল নতুন কিছু ফুল নেওয়ার জন্য। সে কুনলুনের কাছে ধরা পড়ে গেলে কুনলুনকেও বলে তাকে সাহায্য করতে আর সেও সাহায্য করতে রাজি হয়। কুনলুন যখন হংনিং এর জন্য ফুল পাড়ছিল তখন হঠাৎ সেখানে জিনশিও চলে আসে। হংনিং ক্যামেলিয়া ফুল হয়ে যায় আর সেখানে বাকি ফুলেদের সাথে মিশে যায়। তবে হংনিং যেহেতু লাল ক্যামেলিয়া ছিল
তাই সে এই সব সাদা পদ্ম ফুলের মাঝে তাকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। জিনশিও প্রথম দেখাতে বুঝে ফেলে এটা হংনিং, তাই সে কৌশলে হংনিংকে তার জামার মাঝে নিয়ে নেয়। তবে হংনিং তো তার জামার মাঝে থেকে অনেক নড়াচড়া করছিল, যার জন্য জিনশিও বারবার শিজিনের সামনে অদ্ভুত অদ্ভুত আচরণ করছিল। একটা সময় বাধ্য হয়ে জিনশি সুযোগ বুঝে হংনিংকে তার জামা থেকে বের করে ফেলে। জিনশিও তাকে জিজ্ঞেস করে, তুমি এত লাফালাফি কেন করছো? হংনিং বলে, আমি কি করে জানবো যে আমি তোমার জামার ভিতরে আছি? সেখানে তো শুধু সাদাই সাদা। এখানে সিন কাট হয়। আমাদের পরের সিনে দেখানো হয় হংনিং দংজুয়ান আর দুইফেইয়ের জন্য চিঠি লিখে। তবে সেটা কিভাবে বাইজুতে পাঠাবে সেটা সে বুঝতে পারছে না। বাইজু হচ্ছে সেই জায়গা যেখানে হংনিং দংজুয়ান আর দুয়ানফেইয়ের সাথে একসাথে ছিল। যাই হোক, তখন সেখানে জিনশিও আসে আর হংনিং এর চিঠিটাকে একটা পাখিতে কনভার্ট করে সেটা বাইজুতে পাঠিয়ে দেয়। হংজিং সেখানে একটা জায়গা থেকে 2 বোতল ওয়াইন বের করে। জিনশিও বলে, তুমি এখানে ওয়াইন চুরি করে রেখেছো? জিনশিও বোতলটা না নিলে হংনিং নিজেই ওয়াইন খেতে থাকে আর জিনশিওকে তার মনের কষ্টগুলো বলতে থাকে। একটা সময় জিনশিও ওয়াইন খেতে থাকে। অল্প একটু ওয়াইন খেয়েই জিনশিও ড্রাঙ্ক হয়ে যায়। হংনিং মজা করে বলে, ওই ছাদটা আমাকে বুলি করছে। এটা শোনার সাথে সাথে জিনশিও ছাদটাকে হংনিং এর সামনে এনে বলে, এই ছেলেটা কি তোমাকে বুলি করছে? তখন সে ছেলেটা বলে, আমি কেন তাকে বুলি করব? আমি তো শুধুমাত্র সামনের ফেস্টিভ্যালের জন্য ডিউটি করছি। এই অল্প সময়ের মধ্যে আমি তো কাউকেই চিনলাম না। হংনিং জিনশিওকে বোঝায় সে এমনিতেই বলেছিল। জিনশিও চাঁদটাকে আবার তার জায়গায় পাঠিয়ে দিয়ে হংনিং এর পাশে এসে বসে। জিনশিও ওয়াইন খেতে খেতে বলতে থাকে, সবার মনে হয় ফ্লোরাল লর্ড হওয়া অনেক ভাগ্যের ব্যাপার, তবে এর পেছনে যে কষ্ট আছে সেগুলো কেউ জানে না। জিনশিও এগুলো বলতে থাকে আর অনেক ইমোশনাল হয়ে যায়। জিনশিওকে ইমোশনাল হতে দেখে হংনিং তার কাছাকাছি চলে যায় আর বলতে থাকে, আমি তোমাকে অনেক ভালোবাসি। সবাই তোমাকে কষ্ট দিলেও আমি তোমাকে কষ্ট দেব না। এই বলে সে জিনশিওকে কিস করে। জিনশিও হংনিংকে বলে, তুমি সত্যি আমার পাশে থাকবে? হংনিং হ্যাঁ জানালে সেও হংনিংকে কিস করে। আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। তাতে যে কিছুক্ষণের জন্য চাঁদ উধাও হয়ে গিয়েছিল সেটা কুনলুন খেয়াল করেছে। সে গার্ডদের জিজ্ঞেস করলেও তারা এই বিষয়ে কিছুই বলতে পারে না। আমাদের হংনিংকে দেখানো হয় সে একটা অর্ধমৃত গাছকে জীবিত করার চেষ্টা করছে, তবে সে কিছুই করতে পারছিল না। তখন সেখানে কুনলুন আসে আর এক নিমিষে সেই গাছটাকে ভালো করে দেয়। হংনিং কুনলুকে জিজ্ঞেস করে, এই ফ্লোরাল চেককে এমন কোন জায়গা আছে যেখানে সব ধরনের মেডিকেল হার্ব পাওয়া যায়? কুনলুন বলে, ফ্লোরাল সেক্টে মেডিকেল ভ্যালি নামের জায়গাতে সব মেডিকেল হার্ব পাওয়া যায়, তবে সেখানে শুধুমাত্র বড় কাল্টিভেটররাই যেতে পারবে। হংনিং সাথে সাথে সেখানে চলে যায়। সামনে সতর্কবার্তায় লিখেছিল সেখানে বিষাক্ত কুয়াশা আছে, সেখানে শুধু এমন ইমোটালরাই যেতে পারবে যে 1000 বছর কাল্টিভেশন করেছে। তবে হংনিং এসব কিছু না মেনে জঙ্গলের ভিতরে গিয়ে মেডিকেল হার্ব কালেক্ট করতে থাকে, তবে বিষাক্ত কুয়াশার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। হংনিং এর গ্যাডফিল এসে দেখে জিনশিও তাকে তার পাওয়ার দিয়ে হিল করছে। হংনিং প্রথমে তার মেডিকেল হার্বের প্যাকটা দেখে। জিনশিও তাকে বকা দিয়ে বলে, তার ওই হার্বগুলো কি এতই প্রয়োজন ছিল যে সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছে? হংনিং জানায় এগুলো তো সে নিজের জন্যই এনেছে। হংনিং বলে, এখানে অনেক ধরনের হার্ব আছে, এগুলো সবগুলো একসাথে করে আমি একটা মেডিসিন তৈরি করব। তুমি যখন গাছ হয়েছিলে তখন আমি দেখেছিলাম তোমার শরীরে অনেক আঘাত আছে, এখন আমি সেগুলো সারিয়ে তোলার চেষ্টা করব। হংনিং তার জন্য এতটা কষ্ট করছে জানতে পেরে জিনশিও মনে খুশি হয়ে যায়। সে হংনিংকে সে যন্ত্রটা দিয়ে বলে, এটা সবসময় তার কাছে রাখতে। তুমি যদি বিপদে পড়ো তাহলে আমি এটার মাধ্যমে জানতে পারবো। জিনশিও সেখান থেকে চলে গেলে হংনিং গোসল করতে যায়। সে গোসল করতে করতে সেই যন্ত্রটা নিয়ে ঘাটাঘাটি করছিল। জিনশিও এদিকে সিজির আর রুশিওর সাথে কথা বলছিল। সে রুশিওকে সাবধান করে বলে এর পরের বার সে যেন সাবধানে থাকে। এদিকে তখন হঠাৎ করে হংনিং এর কাছ থেকে সে যন্ত্রটা পানিতে পড়ে যায়। জিনশিও মনে করে হংনিং হয়তো কোনো বিপদে পড়েছে, তাই সে তাড়াতাড়ি হংনিং এর কাছে চলে যায়। তবে হংনিংকে গোসল করতে দেখে সে লজ্জা পেয়ে বাহিরে চলে আসে। তবে হংনিং এখানে আরেকটা কাণ্ড করে ফেলে। সে জিনশিওকে দেখে জামা কাপড় ছাড়াই বাহিরে আসতে থাকে। জিনশি তাড়াতাড়ি তাকে জামা কাপড় পরিয়ে জিজ্ঞেস করে, তুমি এতটা কেয়ারলেস কেন? জিনশিও যখন সেখান থেকে চলে যাবে তখন হংনিং বলে তার মেডিসিন বানানো হয়ে গিয়েছে। এটা শুনে জিনশিও তার দিকে হাত বাড়িয়ে দেয়। তবে হংনিং তাকে তার সাথে নিয়ে যায়। হংনিং চোখ বেঁধে জিনশিও এর পিঠে মেডিসিন লাগাচ্ছিল। জিনশিও তার চোখ বেঁধে দিয়েছিল যাতে সে তার পিঠের আঘাতগুলো না দেখতে পায়। তবে হংনিং চোখ বেঁধেও বুঝতে পারে জিনশিও এর পিঠে অনেক আঘাত রয়েছে। সে চোখ থেকে কাপড় সরিয়ে জিনশিওকে জিজ্ঞেস করে, তুমি এতটা আহত কিভাবে হলে? জিনশিও তার প্রশ্নের কোনো জবাব দেয় না আর সেখান থেকে চলে যায়। প্যালেসে ফিরে সে তিয়াননানকে মেডিসিনটা তার আঘাতে লাগিয়ে দিতে বলে। তিয়াননান বলে, আমি তোমাকে কত ভালো ভালো মেডিসিন বানিয়ে দিয়েছি,
আর তুমি সেসব কিছু ব্যবহার করো না, কিন্তু ওই ফেক্সিটার দেওয়া মেডিসিনটা তুমি ব্যবহার করছো। জিনসিও তার দিকে চোখ বড় করে তাকালে সে ভয় পেয়ে যায়। আমাদের হংনিংকে দেখানো হয়, সে যখন তার কাজ করার জায়গায় যায় তখন সে জিনিসপত্রগুলো ছড়ানো ছিটানো দেখতে পায়। সে খুঁজতে খুঁজতে সেখানে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটার অবস্থা অনেক খারাপ ছিল, তাই হংনিং প্রথমে তাকে খাবার খাওয়ায়। এই ছেলেটার নাম হচ্ছে বাই, সে হচ্ছে একটা সাদা ফিক্সি। বাই যখন জানতে পারে হংনিং বাইজু থেকে এসেছে তখন সে অনেক অবাক হয়। হংনিং তাকে তার অবস্থার কথা জিজ্ঞেস করলে বাই বলে, আমিও তোমার মতো বাইজু থেকে এসেছি। আমিও সেদিন সবার মতো ফ্লোরাল সেক্টে এসেছিলাম, তবে রুশি সবাইকে ফ্লোরাল সেক্টে স্টুডেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করলেও আমাকে করেনি। একটা মেয়ে অনেক দেরি করে আসলেও সে তাকে ভিতরে যেতে দেয়। তবে আমি অনেক আশা নিয়ে বাইজু থেকে এখানে এসেছিলাম, তবে রুশি আমাকে ভিতরে যেতে দেয়নি। সে থেকে মূলত আমি এই স্বর্গে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। জিনসিওকে দেখে বোঝাই যাচ্ছে সে হংনিং এর উপর দুর্বল হয়ে পড়ছে। তবে এর মাঝে তাদের দুজনের মধ্যে সমস্যা হয়ে দাঁড়ায় লুইয়াও, যার জন্য হংনিং পৃথিবীতে চলে যায় আর জিনসিও তার সাথে পৃথিবীতে চলে যায়। এসব কিছু তো আমরা পরের পার্টেই জানতে পারবো। আজকের পার্টটা এতটুকুই। তোমরা বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আমি অনুপ্রাণিত হই আর এর পরের গল্পগুলো আরো সুন্দরভাবে নিয়ে আসতে পারি। আজকের মতো তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আমি পরের পার্ট নিয়ে আসবো। সবাই ভালো থেকো।